ছেলের বউ ভাতের পরের দিন সকালেই নতুন বৌমা গলার চেনটা খুঁজে পাচ্ছেন না। ঘটনা শুনে আমার মেয়ে বলল, চুরি হওয়াটাই তো স্বাভাবিক। দুদিন ধরে সবাইকে বাবার দেওয়া গয়না যা বড়াই করে বেড়াচ্ছে, আত্মীয় প্রতিবেশী লোভ জাগবে না? ঠিক হয়েছে, বোঝো এবার। আমিও তালে তাল মিলিয়ে বৌমাকে বললাম, সত্যিই তো, সোনা দানার কথা বাড়ি ভর্তি লোকের কাছে এত বলার কি আছে? বাবার আছে দিয়েছে, তার নিয়ে এত বাড়াবাড়ি কি আছে তো বুঝি না। সে চেনি অনেক খোঁজ করেও আর পাওয়া গেল না। না, সেদিন নতুন বৌমার মন খারাপে আমি তার পাশে দাঁড়াইনি। এরপর আত্মীয় স্বজন চলে যাওয়ার পর নতুন বৌমা একদিন নিজে থেকে তরকারি করতে রান্নাঘরে গেল। কিছুক্ষণ পর মেয়ে এসে বলল, ভাগ্যে আমি একটু চেখে দেখলাম মা, নইলে তো দুপুরে কেউ খেতেই পারতো না আজ। আমি বললাম, নুন কম হয়েছে জানতাম, এতখানি বয়স হয়ে বিয়ে হয়েছে, সামান্য নুনের আন্দাজ নেই? কি হবে এখন? মেয়ে বলল, কি আর হবে, আমি একটু দিয়ে ফুটিয়ে নিলাম, না হলে সবার খাওয়া লাটে উঠে যাবে। কি আর করব বলো, বিয়ে একবার হয়ে গেছে যখন, এ নিয়েই চলতে হবে। এখন না পারবে গিলতে আর না পারবে ফেলতে। সেদিনও সামান্য নুনের তফাতে আমি মেয়েটাকে তফাত করে দিয়েছিলাম। নতুন নতুন হতেই পারে বলে কাছে টেনে নিইনি। এইসব ছিল 8 বছর আগের কথা। 8 বছরে 8 ইঞ্চিও মেয়েটাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করিনি। একদিকে ছেলের বিয়ের পরপরই মেয়েরও বিয়ে হয়ে গেছে। তারপর আজ সকালে জলখাবারের মুড়ি আর ছোলা সেদ্ধ দুগাল সবে মুখে তুলেছি, এমন সময় আমার মেয়ে আমাকে ফোন করলো। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরে বললাম, বল কি খাচ্ছিস জিজ্ঞেস করাতে মুড়ি আর ছোলা সেদ্ধ। উত্তর পেতেই রেগে মেগে বলল, কেন, মহারানীর শরীরে কি বাত ধরেছে নাকি? শুকনো ছোলা মুড়ি না দিয়ে একটু রুটি তরকারি তো দিতেই করে পারত। আর তুমি হয়েছো তেমন, বৌমাকে একটা কথা বলো না আজকাল। কেন গো, একটু শাসন রাখতে পারো না? আফটার অল তুমি তো শাশুড়ি নাকি? আমি উত্তর না দিয়ে বললাম, আমারও তো 1.5 মাস ধরে এতখানি শরীর খারাপ। তুই একবার দেখতে এলি না তো কবে আসবি? তুই এলে বৌমাকে কদিন বাপের বাড়ি পাঠিয়ে দেব। বেচারি খেটে খেটে ক্লান্ত হয়ে গেছে। ওই কটা দিন তুই বরং আমার একটু দেখাশোনা করবি। যতই হোক, পেটের মেয়ে আর পরের মেয়ের যত্ন আত্মীতে একটা পার্থক্য আছে নাকি? শুনে মেয়ে বলল, যত বয়স হচ্ছে তোমার ভীমরতি হচ্ছে না। টুকুনের এই ফেব্রুয়ারির 2nd উইক থেকে অ্যানুয়াল এক্সাম। ইংরেজি মিডিয়ামের সিলেবাস সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে? যত ছোটই হোক না কেন, এখনকার কম্পিটিশনের যুগে একদিনও ফাঁক দেওয়ার উপায় নেই। আর আমি নাকি তোমার কাছে গিয়ে 1 সপ্তাহ থাকবো? আর বৌদিরই বা এত বাপের বাড়ি যাওয়ার কি আছে বলো তো? এবার একটু দায়িত্ব নিতে শিখুক। আমি বললাম, এই বুড়ো বয়সে এসে দায়িত্বজ্ঞানের পাঠ তোর থেকে শিখতে চাই না রে। সাবধানে থাকিস, রাখি এখন। চাটা বৌমা দিয়ে গেছে, ঠান্ডা হয়ে যাবে না হলে। ফোনটা কেটে দিয়ে চায়ে চুমুক দিলাম। চিনি ছাড়া হালকা লিকার, সামান্য আদা দিয়ে করেছে, ঠিক যেমন ডাক্তার বলে দিয়েছে। রুটিনে 1 ফোঁটাও এদিক ওদিক নেই। চা খেতে খেতে ভাবছিলাম, মেয়েটার মনে কি একটুও রাগ বিদ্বেষ জমানো নেই? অপারেশন হয়ে গেল, এই 1.5 মাস বিছনায় শয্যাশায়ী। শাশুড়ির খাওয়া পড়া, স্নান, ওষুধ, কাপড় কেচে দেওয়া, কি না করছে মেয়েটা। অথচ এতদিন নিজের মেয়ের কথায় নেচে উঠে কত ওকে খারাপ কথা বলেছি ওকে। দাদার বিয়ে হয়ে যাবার পর থেকেই বৌদির ওপর মেয়ের কেমন যেন চোখ টাটানি হয়ে গেল। আসলে ও ছিল বাড়ির একমাত্র মেয়ে। বৌমা আসার পর থেকে ভাবতে শুরু করলো, এ বাড়ির ওর জায়গাটা হয়তো বৌমার হয়ে যাবে। ওর ঘর, ওর জিনিসপত্র, মা আর দাদার ওপর ওর অধিকার হয়তো এবার বৌদির দখলে চলে যাবে। একটা মেয়ে হলে সদ্য আসা আর একটা মেয়ের শত্রু হয়ে উঠতে বেশি সময় নেয়নি। আর হিংসায় জ্বলতে চলতে কখন যে আমার মাথাটাও খারাপ হয়ে গিয়েছিল টের পাইনি। বৌমাকে রান্না করতে দিতাম, অথচ কখনো প্রশংসা করিনি। ঘরের সব কাজ করাতাম, কিন্তু কখনো শরীরের খবর নেবার দরকার মনে করিনি। ওর কি খেতে ভালো লাগে কখনো বুঝতে চাইনি। মন খারাপ করছে কিনা কখনো জানতেও চাইনি। বরং কখনো কখনো ওর শুকনো মুখ দেখে বা ছলছল চোখ দেখে কেমন একটা অদ্ভুত তৃপ্তি হতো। অথচ ভগবান এমন দিন আজকে দেখালো যে ওর থেকেই দিন রাত সেবা নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। 1.5 মাস আগে উঠানে পা পিছলে পড়ে গিয়ে যখন পায়ের হাড় ভাঙলো আর পেট বসলো, তখন যাবতীয় দৌড়ঝাঁপ ছেলে বৌমাই করেছে।
তারপর এতদিন ধরে বিছনায় পড়ে থাকা একটা মানুষের দিনরাত কড়ফাই মাছ খাটার মুখের কথা নয়, অথচ পুরনো কথা তুলে একদিনও আমাকে মনে কষ্ট দেয়নি সে। মা, একটু কষ্ট করে উঠে বসুন, চুলটা একটু তেল দিয়ে দিই, তারপর মাথা ধুয়ে দেব, ঠিক আছে? ভাবনায় ছেদ পড়ল। ওর হাতটা ধরে বললাম, কেন মনের গভীর থেকে এমন করে মা ডাকিস? কেমন করে রে? মা শব্দের ওজন তো বড্ড ভারী। আমি তো মা হবার মতন কোনো ব্যবহারই তোর সঙ্গে করিনি। তুই কেমন করে মেয়েরও বেশি হয়ে এত করছিস আমার জন্য? কেন করছিস? বৌমা হেসে বলল, করার ইচ্ছে থেকে করছি মা, কর্তব্য করব এই মেন্টালিটি নিয়ে বিয়ে করে এসেছি বলে করছি। জানো তো, আমরা মেয়েরা যখন নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসি, খারাপ মন নিয়ে আসি না। কেউ কি নিজের সম্পর্কে কারোর কাছে খারাপ কথা শুনতে ভালোবাসে বলো? আমারও সেই জন্য আপ্রাণ চেষ্টা সবাইকে মানিয়ে নিতে, সব কিছু মেনে চলতে, বিনিময়ে শুধু একটু প্রশংসা আর ভালো ব্যবহার পাওয়ার আশায়। আমরা সংসার করতে আসি, ভাঙার জন্য নয়। তাই যত যাই হোক, আমরা খুব সহজে মুখ ফিরিয়ে নিই না। যদি কখনো নিয়ে থাকি, সেদিন জানবে সহ্যের সব সীমা অতিক্রম হয়ে গেছে। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, সত্যিই রে, বয়স হলেই মানুষ বড় হয় না, মানুষ অভিজ্ঞতায় বড় হয়। আমি দেখে আর শুনে নিজের মনটাকে পচিয়ে ফেলেছিলাম, অবশেষে ঠেকে বাস্তবতা শিখতে পারলাম। তাই বোধহয় আমাকে এমন বিছনায় ফেলে চরম শিক্ষাটা ভগবান দিল। মানুষ বিপদে না পড়লে তো বাস্তব বোঝে না। বৌমা মাথা ধুয়ে দিল, চুল মুছিয়ে যত্ন করে আঁচড়াতে আঁচড়াতে বলল, এক জায়গায় একাধিক বাসন থাকলে ঠোকাঠুকির আওয়াজ হবেই মা। তোমার মেয়ে যদি আজ তোমার সাথে থাকতো, তার সঙ্গেও তোমার মনোমালিন্য হতোই, তেমনি আমার সঙ্গেও মতবিরোধ, রাগ, অভিমান, কথা কাটাকাটি হবে। কিন্তু এসব সময়গুলোতে সব ভুলে গিয়ে আবার আমি তোমাকে রাত জেগে সেবা করব। আমি মনে করে ঠিক ওষুধ দেব। নিয়মিত খোঁজখবর নিলেও বাইরে থেকে আর কারোর পক্ষে 24 ঘন্টা তোমাকে দেখে রাখা সম্ভব নয়। তাই মাথা গরম হলে আমার কাছেই তো প্রকাশ করে মাথা ঠান্ডা করো। অকারণে শুধু শুধু কান গরম করে সম্পর্কটা তেতো করে ফেলো না। সত্যিই একটু বিচার বিবেচনা আর ভেবেচিন্তে কথা বলার অভ্যাস থাকলে কত সম্পর্কের নামগুলো আজ বদলে যেতে পারত। বদল হতে পারত সংসারের সমীকরণ। জীব সংযত করতে পারলে প্রত্যেক শাশুড়ি আর বৌমার প্রতিদ্বন্দ্বী না হয়ে সহযোগী হতে পারত। শাশুড়ি বৌমা একে অপরের প্রতি নির্ভরশীলতা, অপরিবর্তনশীল, যুগে যুগে একে অপরের মুখাপাক্ষী। আবার সবাই হতে থাকতে হবে। তাহলে একটু ধৈর্য, ভালোবাসা, ইতিবাচক মনোভাব আর আপন করে নেওয়ার অভ্যাসটা যদি বাড়িয়ে নিয়ে ভালো একটা বাসা তৈরি করা যায়, ক্ষতি কি? চেষ্টা করা যাক না। কলমে পার্বতী মোদক, পাঠে অঞ্জু বিশ্বাস।